প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশিয়ান সিটি রিপোর্টার্স ডায়েরিতে। আজ আপনাদের সাথে আছি আমি মিঠুন মোস্তাফিজ। আপনারা জানেন যে দিনের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা নিয়ে আমরা আলোচনা করি এই অনুষ্ঠানে, এবং এই উল্লেখযোগ্য ঘটনার খবরগুলো যে সকল সংবাদকর্মী সংগ্রহ করে থাকেন কেবল তাদেরকেই আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই কথা বলার জন্য, খবরের পেছনের খবরগুলো তাদের অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে জানানোর জন্য। অনুষ্ঠানে আপনারা ফোন করতে পারেন, প্রশ্ন করতে পারেন, তুলে ধরতে পারেন আপনাদের মতামত। আমরা আজকে আলোচনা করব মূলত একটি গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর যে ইস্যুটি গত 4 মাস ধরে সারা দেশে যে বিষয়টি সবচেয়ে আলোচিত হচ্ছে, মানুষের প্রাণের দাবি, যে ঘটনাটি মানুষকে আলোড়িত করেছে, মানুষকে ব্যথাতুর করেছে, কষ্ট দিয়েছে, সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, সাগররুনি হত্যাকাণ্ডের বিষয়ে। এবং এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মাঝখানে আমরা গণমাধ্যমে একজন গণমাধ্যম ব্যক্তিত্ব অর্থাৎ এটিএন বাংলার চেয়ারম্যানের লন্ডনে যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের পর সাগররুনি আমাদের প্রয়াত সহকর্মী তাদের সম্পর্কে এই ধরনের মন্তব্য করার পর সাংবাদিক সমাজে দাবি উঠেছে যে এটিএন বাংলার চেয়ারম্যানকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। আন্দোলন হয়েছে, রাজপথে আন্দোলন হয়েছে, দাবি উঠেছে। তারই প্রেক্ষাপটে আজকে এটিএন বাংলায় র্যাবের একটি তদন্ত দল গিয়েছিল, জিজ্ঞাসাবাদ করেছে। খবরটি সংগ্রহ করেছেন আমার দুজন সহকর্মী, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন তাদের সাথে পরিচিত হই, শুনবো আজকের দিনের এই ঘটনাকে কেন্দ্র করে তাদের অভিজ্ঞতা। রয়েছেন আমার সহকর্মী দীপু সরোয়ার, যিনি সিনিয়র রিপোর্টার বৈশাখী টেলিভিশন, এবং কৈলাস সরকার, সিনিয়র রিপোর্টার ডেইলি স্টার। আপনাদের দুজনকেই স্বাগত জানাই এই আলোচনায়। যে কথাটি একটু আগেই বলছিলাম যে আমাদের সহকর্মী সাগররুনির এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড গোটা জাতিকে শোকের সাগরে ভাসিয়েছে, আমাদেরকে ব্যথাতুর করেছে। আমরা এখনো রাজপথে আছি। তারপরে মাঝখানের যে বক্তব্যকে কেন্দ্র করে এই ঘটনা আবারও আমরা বলবো যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, সাংবাদিকদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। সেই ঘটনাটি আজকে ঘটেছে। মূলত র্যাব কখন এটিএন বাংলা কার্যালয়ে গিয়েছে এবং কি ধরনের প্রশ্ন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে করেছেন? আপনি তো কাভার করেছেন। 12টার দিকে র্যাব এটিএন বাংলার কার্যালয়ে যায়। তারা প্রায় 2 ঘন্টার মতোই বলা যায় তারা অবস্থান করে সেখানে। তো আমাদেরকে আমরা যেটা জানতে পেরেছি যে সেখানে নানান ধরনেরই তাদের আলোচনা হয়েছে। এবং একটা মজার বিষয় হচ্ছে যে এটিএন বাংলা কর্তৃপক্ষই কিন্তু তাদের ভিতরের যে ফুটেজ সেটি গণমাধ্যমকে সরবরাহ করেছে, যেটি মাহফুজুর রহমানের বক্তব্য। তিনি আসলে সরাসরি কিন্তু মিডিয়ার সামনে আসেননি, তার এই বক্তব্যটা আসলে সরবরাহ করা হয়েছে। তো আমরা যেটা জানতে পেরেছি যে সেখানে উনি লন্ডনে সম্প্রতি যে বক্তব্য দেন, সাগররুনির চরিত্র হনন তথা সাংবাদিকদেরই চরিত্র হননের যে চেষ্টা করেন, সেই বিষয়ে উনি বলেছিলেন যে তার কাছে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আছে, সেটি উনি আজকে দিয়েছেন র্যাবকে। আরও এর অতিরিক্তও কিছু ফুটেজ র্যাবকে দেওয়া হয়েছে বলে র্যাব জানিয়েছে। কৈলাসের কাছে আমি আসবো যে টেলিভিশন সাংবাদিকরা অনেক সময় ইনডেপথ তথ্যটি দিতে পারেন না ছবির অভাবে। আপনি পত্রিকার সাংবাদিকতা করেন এবং গভীর যে অনুসন্ধানগুলো সেগুলো পত্রিকাতে সম্ভব হয়, অনেক ক্ষেত্রে অ্যান্টিসিপেশনও করা যায়, অনুমানও করা যায়। তো আপনি দীর্ঘদিন ধরে এটি কাভার করছেন, ঘটনাটি দেখছেন, আজকের খবরটি আপনি কাভার করেছেন। একদম ভেতরের কি খবরটি আপনার জানা আছে, যেটি আপনি কাজ করতে গিয়ে এই অভিজ্ঞতাটা হয়েছে? আজকেরটা তো বটেই। ধন্যবাদ মিঠুন মুস্তাফিজ। আসলে এটা আমাদের সাংবাদিক হিসেবে সাংবাদিক সমাজের জন্য একটা দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় যে বিশিষ্ট দুজন সাংবাদিক। সাগর এক সময় তার সাংবাদিকতা জীবনের শুরুতে আমার কলিগ ছিল। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেসপন্ডেন্ট দৈনিক সংবাদের, সাগর তখন জলসা পাতায় সে জয়েন করে। এরপরে সে অনেক দ্রুত উত্থান হয়েছে তার। রুনিও আমার ঘনিষ্ঠ, এবং দুজন যেদিন মারা যায় আমি বলবো যে ভোরবেলাতেই আমি খবর পেয়ে যাই, এবং আমরা অনেকের আগেই আমরা ঘটনাস্থলে পৌঁছি। কিন্তু এতদিন পরে প্রায় 4.5 মাস হয়ে গেল, এবং 11 ফেব্রুয়ারির ঘটনা। এ যাবৎ এই ঘটনাটি ডিটেকটিভ পুলিশ তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে, এবং তার ভিত্তিতে হাইকোর্ট র্যাবকে আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন কৈলাস, আমরা প্রশ্নটি নিয়ে আপনার সাথে আলোচনায় যোগ দেব। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ব্রাহ্মণবাড়ি থেকে হাবিব বলছি। আমার প্রশ্ন হলো যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে বলছেন যে সাংবাদিকদেরকে তাদের নিরাপদ দূরত্ব থাকার জন্য, নিরাপদ দূরত্ব কতটুকু? তার বুলেটের রেঞ্জ যতটুকু ততটুকু, নাকি তা আরো দূরত্বে? এই প্রশ্নটা। আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। সেই বিষয়টি নিয়ে আমরা হয়তো কথা বলবো, এবং স্বরাষ্ট্রমন্ত্রী কোন প্রসঙ্গে বলেছেন
কত দূরত্বে থাকতে বলেছেন, নিরাপত্তা দেওয়ার স্বার্থেই বলেছেন নাকি নিরাপদ থাকতে বলেছেন, সেগুলো নিয়ে আমরা হয়তো কথা বলতে পারি, তবে সরাসরি কোনো মন্তব্য আমরা করতে পারবো না। আজকের বিষয়টিও অন্যরকম। আজকের বিষয়টি একটু অন্যরকম, আমরা সেই বিষয়টি নিয়ে মূলত কথা বলছি, যেখানে বলছিলাম আমি বলছিলাম যে এই ঘটনাটি র্যাবের হাতে দেওয়া হয়েছে তদন্তের জন্য, এবং আপনারা জানেন যে গত 26 এপ্রিল মানে মারা যাওয়ার প্রায় 2.5 মাস পরে সাগরের এবং রুনির মরদেহের যে অবশিষ্টাংশ তা আবার কবর থেকে তুলে আমরা পেছনের Decomposed হয়ে ঘটনাটি যাওয়া, মোটামুটি decomposed হয়ে জানি যাওয়া। যে, এবং এই পুরো ঘটনাটাই একটি হৃদয় বিদারক ঘটনা, একটি চাঞ্চল্যকর ঘটনা, ব্যথা দূর করে তোলার মতো ঘটনা। কিন্তু মাঝখানের যে বক্তব্যটি এটিএন বাংলার চেয়ারম্যান দিলেন এবং নিহত দুজন মানুষের চরিত্র হনন তিনি করেছেন বলেই অভিযোগ সাংবাদিক সমাজের, এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসা, তার বিরুদ্ধে তদন্ত করা, তাকে জিজ্ঞাসাবাদ করা, এই কথাটি বলা হয়েছে। আজকে সেই তদন্তটি হয়েছে। মূলত কি ধরনের প্রশ্ন র্যাবের তরফ থেকে ছিল? আমরা জানি দুটি টিম ছিল, একটি বাইরে এটিএন বাংলার কর্মীদের সাথে কথা বলছেন, এবং আরেকটি টিম আসলে একটি টিমই আপনি একটি টিমই দুটি ভাগে বিভক্ত, হয়তো একজন ঊর্ধ্বতন তদন্ত কর্মকর্তাদের 2-1 চেয়ারম্যানের সাথে, এটিএন বাংলার চেয়ারম্যানের সাথে কথা বলেছেন। আসলে দীপু সারোয়ার ঠিকই বলেছেন যে ভিডিও ফুটেজ এটিএন বাংলার চেয়ারম্যানের সাথে র্যাবের কর্মকর্তাদের যে মিটিং বা জিজ্ঞাসাবাদের যে বিষয়টি, এটা আসলে এটিএন বাংলা থেকেই সরবরাহ করা হয়েছে। এবং সেখানে কিন্তু মাহফুজুর রহমান বলেছেন যে ওই মেঘ সাগরুনির যে ছেলে, তার প্রথম ইন্টারভিউটা সর্বপ্রথম নাকি এটিএন বাংলায় কভার করেছে, এবং উনি বলেছেন যে ওই ভিডিও ফুটেজ সহ ওই ভিডিও ফুটেজটাই উনি মেনলি সরবরাহ করেছেন, এবং এটা ভিডিও ফুটেজে আমরা দেখতে পেরেছি। আমি এই ঘটনার পরে র্যাবের কমান্ডার মিডিয়া উইংয়ের ডিরেক্টর এম সোহাইলের সাথেও আমি কথা বলেছি ব্যক্তিগতভাবে। উনিও বলেছেন এবং উনি দাবি করেছেন যে উনি আপনার ভিডিও ফুটেজটি দেখেননি, উনি যারা তদন্ত কর্মকর্তা তাদের হাতে হস্তান্তর করেছেন। এবং মাহফুজুর রহমান উনি ওনার ইন্টারভিউতে বলেছেন যে ওই একই কথা বলেছেন যে ইন্টারভিউটা ওনারা পেয়েছেন ঘটনার পরপরই সাগর এবং রুনির ছেলের, এই বক্তব্যটি অন্য কারো কাছে ছিল না। আমি নিজেও কিন্তু আসলে ঘটনার পরপরই ওই মেঘের সাথে আমি একাধিকবার আমার ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে, এবং আমার কাছে যেটা মনে হয়েছে ওই অতটুক বাচ্চার বক্তব্য এক এক সময় আমার কাছে এক এক সময় মনে হয়েছে যে দুইটি বক্তব্যই আমার কাছে ভিন্ন রকম। ঘটনার আকস্মিকতাও তাকে কতটুকু, একটি বিষয় যে এই বিষয়টি নিয়ে আমরা জানি, আমরা শুনেছি, পড়েছি, দেখেছি যে কিশোরদেরকে, শিশুদেরকে এই ঘটনা ওই বাচ্চার পক্ষে এটি হজম করা, দেখে সহ্য করাটাই, এবং তাৎক্ষণিকভাবে নিজের বাবা মা সেটি আমি আপনাকে একটা অভিজ্ঞতা শেয়ার করতে পারি। ব্যাপার, তারপরেও তাকে প্রশ্ন করা, সাংবাদিকতার এথিক্স নিয়ে প্রশ্ন উঠেছে, একটি কিশোর বাচ্চাকে এই ধরনের পরিস্থিতির মুখে বারবার ইন্টারোগেশন করা যায় কিনা, আমরাও যেতে পারি কিনা, তাকে বারবার এই বিষয় নিয়ে আমরা আমি এই ব্যাপারে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতে পারি। আমি যখন মেঘের সাথে কথা বলি, তৃতীয়বার যখন কথা বলি, সে আমাকে চিনতে পারে দেখলে, কিন্তু আবার বলে যে কিছুক্ষণ পরে আমাকে বলে আঙ্কেল তুমি কি পুলিশ? মানে এত ধরনের তাকে পুলিশ, র্যাব, বিভিন্ন রকম যে একটা মেন্টাল প্রেশার গেছে। আমি এবং আমার এক কলিগ পিনাকি রায়, আমরা দুজন একসাথে গিয়েছিলাম। কিছুক্ষণ পর তাকেও জিজ্ঞেস করে যে আঙ্কেল তুমি কি পুলিশ? যখন বাসার নিচে নামলো সে, আমরা একসাথে নামলাম, সিকিউরিটি গার্ড যে তাকেও জিজ্ঞেস করতেছে আঙ্কেল তুমি কি পুলিশ? ওর ভেতরে সবসময় একটা, ওর ভিতরে যে একটা মানে আতঙ্ক বলবো নাকি এক ধরনের ফেনোমেনা, যে যাকে দেখে তাকেই তার মনে হয় পুলিশ। এবং কথা এক এক সময় চোর বলে, 3 জন বলে, 2 জন বলে, ডাকাত বলে, আবার অনেক পত্রিকায় অনেক মিডিয়াতে লিখেছে যে তার কখনকার এক সময় পরিচিত লোক ছিল। বিভিন্ন রকম গসিপ আসলে হয়েছে, এবং এই যাবৎ পর্যন্ত যেটা আমরা মানে আমরা যতটুকু জানতে পেরেছি, গসিপের উপর দিয়ে কিন্তু গোটা ব্যাপারটা। ঘটনা একটি চাঞ্চল্যকর ঘটনা, সন্দেহ নাই। মিঠুন, আপনি জানেন যে এই ঘটনার একটি খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা সেটি বলা হচ্ছিল যে ফিঙ্গারপ্রিন্ট। আপনি জানেন যে ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে ডিবি বলেন, সিআইডি বলেন, অর্থাৎ গোয়েন্দা সংস্থাগুলো খুবই আপনার মানে তাদের বলা যায় যে ব্যর্থতারই পরিচয় দিয়েছে, এবং তাদের কাছে কিন্তু ওই অর্থে তেমন কোনো ফিঙ্গারপ্রিন্টের ওরকম কোনো চিহ্ন নেই। আর র্যাবের যে ভিসেরা রিপোর্ট, সর্বশেষ যে ডিকম্পোস্ট লাশ, পচন ধরা লাশ, সেখান থেকে আসলে কিন্তু অনেক রাসায়নিক, যে কারণে রাসায়নিক পরীক্ষা, র্যাবের কমান্ডার জানিয়েছেন যে 15টি প্রশ্নের উত্তর খোঁজার জন্যই এই আপনারা কথা বলেছেন যে আসলে এখন তো আসলে আমরা তাদের কাছে তো আর সম্পূর্ণ জানতে চাইতে পারি না যে তদন্তের অগ্রগতি কতটুকু, যেহেতু সেটা হয়তো প্রকাশ হওয়া সঠিক হবে না। কিন্তু উনি একটি বিষয় পরিষ্কার করেছেন যে 15টি প্রশ্নের উত্তর হয়তো এই রাসায়নিক পরীক্ষার মধ্য দিয়ে পাওয়া সম্ভব হয়নি, কারণ লাশটি যথেষ্ট পরিমাণ পচন
ধরেছিল। গোড়ার দিক থেকে এই বিষয়টি নিয়ে যেমনটা আমরা গণমাধ্যমে দেখেছি, আমরা নিজেরাও জেনেছি একটি ভুলের মধ্য দিয়ে এই ভুলের মধ্য দিয়ে এই ব্যাপারে কিন্তু আপনার ওই যে সঠিক কোনো পরিকল্পনা, ভুল বলবো না, সঠিক কোনো পরিকল্পনা ছিল বা আমাদের সাথে অগোছালো একজন ভাব। দর্শক যোগ দিয়েছেন, আমরা তার সাথে কথা বলে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শামসুল আলম হাবিব, কোটজনা, সিরাজগঞ্জ থেকে বলছিলাম। জি, জি। আমার জানার আগ্রহ বিজ্ঞ সাংবাদিক আলোচক ভাই এবং মিঠুন ভাই আপনার কাছেও, জি, যে এই যে আমাদের সাগর রুনি হত্যাকাণ্ড ঘটলো এবং তাদেরকে দাফন করার পরে তার বেশ কিছুদিন পরে তাদেরকে আবার রাসায়নিক পরীক্ষার জন্য আবার উঠানো হলো র্যাবের পক্ষ থেকে। তো আমরা কিন্তু সেরকম কোনো ইম্পর্টেন্ট তথ্য পাইনি, গুরুত্বপূর্ণ কোনো তথ্য বের হয়ে আসেনি যে আসলে এই পরীক্ষা থেকে কি কি তথ্য পাওয়া গেছে। তো যদি তারপরে সাংবাদিকদের উপর যে পরবর্তীতে বিভিন্ন প্রকার নির্যাতন আমরা দেখেছি, তো এত বড় একটা হত্যাকাণ্ড ঘটার পরেও সে ধরনের কিন্তু জোরালো কোনো পদক্ষেপ, কার্যকরী কোনো পদক্ষেপ, যে সাংবাদিকরা যেন ভবিষ্যতে কোনো ধরনের বিপদের সম্মুখীন না হয়, সে ধরনের কিন্তু আশানুরূপ কোনো পদক্ষেপ আমরা শামসুল আলম সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। একই কথা, আপনার প্রশ্নের সাথে আমাদের দ্বিমত করার সুযোগ নেই। একটি বিষয় আমরা সবসময় আমাদের কমিউনিটিতে, আমাদের সাংবাদিকদের মধ্যে, এই কমিউনিটির বাইরে সাধারণ মানুষও সাংবাদিকদের নিয়ে ভাবেন, তাদের জীবনের নিরাপত্তা নিয়ে ভাবেন। একটি কথা এখন প্রচলিত হয়েছে, সাংবাদিকরা ঘুমিয়ে থাকলে খুন হয়, রাস্তায় বেরোলে পিটুনি খেতে হয়, অথবা গাড়ির নিচে চাপা পড়তে হয়, অর্থাৎ তারা যাবেটা কোথায়? সেই প্রশ্নটি হয়তো তিনি করার একটি চেষ্টা বিষয় করেছেন। কিন্তু আসলে মানে বলা খুব জোরালোভাবেই বলা উচিত। র্যাব যে আজকে এটিএন বাংলার কার্যালয়ে গিয়েছে এবং মাহফুজুর রহমানকে যতটুকু তারা জিজ্ঞাসাবাদ করেছে বা তার কাছ থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে, এটির মূলে কিন্তু সাংবাদিকদের যে আন্দোলন এবং তাদের যে দাবি দেওয়া এবং তাদের যে জোরালো ভূমিকা, যে তাকে গ্রেপ্তার করতে হবে, কারণ যিনি বলতে পারেন যে তার নিজের অফিসের সাংবাদিকরা বিভিন্ন কাজের সাথে জড়িত, তাই তো উনি তার মাধ্যমেই কিন্তু আসলে মূল রহস্যই উন্মোচন হতে আমরা এই পারে। বিষয়ে অবশ্যই আলোচনা করব আরো গভীরে। আমরা ছোট্ট একটি বিরতি নেব, বিরতির পরে ফিরবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশিয়ান সিটি রিপোর্টার্স ডায়েরি। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কথা বলছি সাগররুনি হত্যাকাণ্ড এবং এটিএন বাংলা চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ। বিরতির পরে ফিরছি। বিরতির পর আরও একবার স্বাগত জানাই আশিয়ান সিটি রিপোর্টার্স ডায়েরিতে। আমরা কথা বলছি সাগররুনি হত্যাকাণ্ড এবং এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে র্যাবের জিজ্ঞাসাবাদ। আমরা আলোচনা শুরু করতে চাই, তার আগে আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন, আমরা তার ফোনটি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে এই প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে শুনতে পাইনি, আরো একবার বলবেন আপনার পরিচয়? কোত্থেকে? ফেনী থেকে। জি, সাইদ সাহেব বলুন। হত্যাকাণ্ড নিয়ে জি, যে আপনার বলতেছেন যে এটা পরিকল্পনা, ঠিক আছে, যে আপনার প্রশ্নটি আমরা বুঝতে পারছি না। আমাদের সাথে আরো একজন দর্শক আছে, আমরা তার সাথে কথাটি বলতে চাই, অথবা পরবর্তীতে আপনার প্রশ্নটি নিচ্ছি। লাইনটি খারাপ হওয়ার কারণে আপনার কথাটি বুঝতে পারলাম না পুরোপুরি। যাই হোক, আমরা যেটি কথা বলছিলাম যে এখন যে অবস্থা, যে তদন্ত কার্যক্রম চলছে, তারই অংশ হিসেবে সাংবাদিকদের দাবির মুখে এটিএন বাংলার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হলো। ভিসেরা রিপোর্টটির অগ্রগতি কোন পর্যায়ে, সেই বিষয়টি শেষ হতে না হতেই এটিএন বাংলার চেয়ারম্যানের এই বক্তব্যে পরিস্থিতি ঠিক অন্যদিকে হয়ে যায়, বলা যায় যে চলে গেল। এখন এই মুহূর্তে স্বাভাবিকভাবেই প্রশ্ন যে এরপরে কি, অর্থাৎ এই যে জিজ্ঞাসাবাদ আজকে প্রাথমিকভাবে তাকে করা হলো দাবির মুখে, আজকে কি শেষ নাকি আরো প্রশ্ন তাকে করা হবে, কিংবা আরো জিজ্ঞাসাবাদ কার্যালয়ের বাইরে, এটিএন কার্যালয়ের বাইরে? এটি তো তার নিজস্ব কার্যালয়, এটি ধারাবাহিক মানে রুটিন হিসেবেই করেছে। মাছরাঙ্গা কার্যালয়ে তারা গেছেন, সাগরের অফিসে, তারপরে এটিএন বাংলা অফিসে তারা অনেক জায়গায় অনেকের সাথেই তারা কথা বলেছেন, হয়তো সুনির্দিষ্টভাবে তারা সংখ্যাটি আমাদেরকে বলেননি। এটিএন কার্যালয়ের বাইরেও কমান্ডার এম সোহাইল র্যাবের,
যিনি লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক, তার সাথে আমার তার অফিসেই র্যাব হেডকোয়ার্টারে আমার কথা হয়েছে। তিনি একটি কথা বলেছেন যে তদন্তের প্রয়োজনে যে কাউকেই তারা জিজ্ঞাসা করবেন। আমি প্রশ্ন করেছিলাম যে আজকের জিজ্ঞাসাবাদের পরে মাহফুজুর রহমানকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে কিনা। উনি স্পষ্ট উত্তর দেননি, কিছুটা হয়তো ওনার কি জানি কি ব্যাপার আছে, উনি স্পষ্ট করে কিছু বলেনি, কিন্তু বলেছেন যে তদন্তের প্রয়োজনে যে কাউকেই তারা যাকেই প্রয়োজন হবে তাকেই জিজ্ঞাসাবাদ করা এটি তো তদন্ত হবে। কর্মকর্তার বা তদন্তকারীর নিয়ম। কৈলাস, আপনি একটু বলবেন যে রুনি যে কম্পিউটার ব্যবহার করতেন, যে ডেস্ক ব্যবহার করতেন, সেই কম্পিউটার বা সেই ডেস্ক কিংবা অ্যাসাইনমেন্টের যে দীর্ঘ শিটগুলো, অ্যাসাইনমেন্টের যে ধারাবাহিক ক্রম উনি রেগুলার বেসিসে কাজ করেছেন দীর্ঘ সময়, সেই বিষয়গুলো দেখা হয়েছে বলে আমরা জেনেছি। যদি ধন্যবাদ। আমরা জানি যে এর আগে ডিবি পুলিশ যখন তদন্ত করে তারাও কিন্তু দাবি করেছিল যে সাগর এবং রুনি তারা যে যতগুলো রিপোর্ট করেছে, যে বিভিন্ন বিষয় নিয়ে রিপোর্ট করেছে, সেই বিষয়গুলো রিপোর্ট তারা সংগ্রহ করেছে। তাদের অফিসের যে কম্পিউটার সেগুলো তারা সিজ করেছিল। সব ধরনের তাদের যে ডকুমেন্টস, তাদের কাজের সংক্রান্ত সবগুলো ডকুমেন্টসই ডিবি তারা যাচাই করেছে এবং এগুলো সম্ভবত র্যাবকে দেওয়া হয়েছে। তবে আমি যতদূর জানি যে র্যাবের কমান্ডার সোহাইলের সাথে এবং তদন্তকারী কর্মকর্তার সাথে আমার আজকেও কথা হয়েছে। তারা সবসময় কোনো কিছু তো ডিসক্লোজ করতে চান না এবং আমার কাছে মনে হয় তারা খুব একটা মানে টেকনিক্যাল সব কিছু আনসার করেন। আমরা ফিরছি কৈলাস, আরও একটি ফোন। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন সংক্ষেপে। জি আসসালামু আলাইকুম, আমি রনি বলছিলাম। জি ওয়ালাইকুম আসসালাম, আমি রনি সাহেব বলুন। সাগরনীর হত্যার মামলাটা শুনতে চলে গেলাম মাহফুজুর রহমানের মামলা। এখন আবার কোনটা শুনবো? সবই তো চাপা রয়ে গেল। সেটি প্রশ্ন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাহফুজুর রহমানের মামলা না, ঘটনা সংশ্লিষ্ট বিষয়ে, ঘটনা যেদিকে এগোচ্ছে, যেদিকে মোড় নিচ্ছে, সেই বিষয়টি নিয়ে মূলত কথা হচ্ছে। কারণ এই ঘটনার মোড়ের বলা যায় যে উনি অনেকটা গায়ে পড়েই সাবজেক্ট হয়েছেন। উনি অনেকটা কোন জায়গায় এসে উনি একটি বিষয় পরিণত হলেন, সেটি এখন প্রশ্ন। মিঠুন, আমি যেটা বলতে চাই যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ববোধ এবং তাদের যে আমি বলবো যে তাদের সফলতা ব্যর্থতা নিয়ে কিন্তু এখানে প্রশ্ন আসে। ডিবি পুলিশ তারা আদালতে গিয়ে দুঃখ প্রকাশ করে বলেছে তাদের ব্যর্থতার দায় স্বীকার করেছে। তারপরে র্যাবের হাতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন র্যাব এটাকে তদন্ত করতেছে এবং আমি আজকেও জিজ্ঞাসাবাদ করেছিলাম র্যাবের কর্মকর্তাদের। তারা কিন্তু কনফার্ম করতে পারেনি যে তারা আসলে তদন্তটা শেষ পর্যন্ত আলোর মুখ দেখাতে পারবে। এবং আপনারা জানেন যে আমরা জানি সাগরনীর ল্যাপটপ এবং তাদের সেলফোন, সেই সাথে কিছু অর্নামেন্টসও খোয়া গেছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু সেগুলোও উদ্ধার হয়েছে কিনা এই ধরনের কোনো বক্তব্য র্যাব বা পুলিশ কিন্তু আমাদেরকে দিতে পারেনি। যদিও র্যাবের কর্মকর্তারা দাবি করেন যে তাদের এই বিশেষ করে সাগররুনি হত্যাকাণ্ডের তদন্তটি তারা ভিন্নতর প্রযুক্তির মাধ্যমে করতেছে, মানে তারা সর্বোচ্চ আন্তরিকতার সাথে এবং সর্বোচ্চ টেকনোলজি ব্যবহার এবং অনেক বেশি টিম এই তদন্তে কাজ করেছে, সেটিও জেনেছি। দীপু, আপনি বলবেন যে এটিএন বাংলার চেয়ারম্যান তিনি লন্ডনে গিয়ে একটি ঘটনা নয়, যখন উনি সিলেটবাসীদের নিয়ে একটি উক্তি করলেন, সিলেটবাসীরা বিক্ষোভে ফেটে পড়লেন, তার বিরুদ্ধে আন্দোলন হলো এবং সেই আন্দোলনের রূপ বা ছবি কি ছিল তা আমরা দেখেছি। তিনি কোন বিষয়ে বুঝে অনেকটাই বোধহীনভাবে নিহত সাংবাদিক দম্পতির বিষয়ে যে মন্তব্য করলেন, অনেকটা বোধহীনভাবেই বলছে এই কারণে যে বোধহীনভাবে এটা মোটেও বলতে পারেন না। আপনি জানেন যে উনি গান গেয়ে থাকেন, উনি বই লিখেছেন, উনি ডক্টরেট করেছেন, উনি সব কিছুর মধ্যেই আছেন। তো একজন এত শিক্ষিত মানুষ কিভাবে বোধহীনভাবে বলে? উনি খুব সচেতনভাবেই বলেছেন বলে আমি বিশ্বাস করি। মিঠুনা, হয়তো আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে। আপনি জানেন যে ওনার মানে কীর্তির শেষ নেই। আমরা জানতে পারছি ব্লগে, ওয়েবসাইটে, বিভিন্ন মাধ্যমে একটি খবরের পরে যে মতামত দেওয়া হয়, সেই মতামতের অপশনে সবগুলো জায়গা থেকে আমরা দর্শকদের কথাটি বরং তুলে ধরে আপনাদের কাছে জানতে চাইছি যে এই বিষয়টি কেন আসলো ওনার ভেতরে হঠাৎ করে? ওনার ভিতরে কেন আসলো? উনি আসলে কি মানে অনেকেই তো অনেক ধরনের কথা বলে। আমরা তো আর যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে কোনো সুস্পষ্ট করে কোনো কথা বলছে না এবং সাগররুনির পরিবারের পক্ষ থেকেও তো সুনির্দিষ্ট কাউকে এখনো ওইভাবে মানে মিডিয়ার সামনে অন্তত বলা হয়নি। তো উনি কেন বললেন? উনি যেটা আজকে বলেছেন মিডিয়াকে, মানে ওনার সরবরাহ করা যে ভিডিও ফুটেজ আমরা পেয়েছি, সেখানে ওনার বক্তব্যটা এরকম যে আমাকে কেউ একটি চক্রান্তকারী
যারা বাংলাদেশে ষড়যন্ত্র করছিল তারা লন্ডনে আমাকে এমনভাবে উত্ত্যক্ত করে যে উত্ত্যক্তের কারণে উনি মানে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ক্ষিপ্ত হওয়ার ফলেই উনি কিছু মন্তব্য করেন, যা সাংবাদিক সমাজের কাছে যদি এটা খারাপ লেগে থাকে তাহলে উনি এটার জন্য দীপু, কৈলাস, দুঃখ প্রকাশ আপনাদের করছেন। দুজনকেই আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে আমরা কথা বলছিলাম আমাদের যে দুজন সহকর্মীকে হারিয়েছি চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের হত্যা রহস্য উদ্ঘাটনের বিভিন্ন সময় তথ্য বিভিন্ন দিকে মোড় নিচ্ছে। এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থাগুলো আসলে কোন জায়গাটিতে এসে দাঁড়িয়েছেন সেটিও আমাদের কাছে স্পষ্ট নয়। তবে তদন্তের নামে তদন্ত নয়, এই ঘটনার পেছনে যারা আছেন, ঘটনার হোতা যারা মদতদাতা আছেন, যারা সহযোগিতাকারী আছেন, তাদেরকে ঘটনার মূলোৎপাটনে, ঘটনার শেকড় উপড়ে ফেলতে যে তদন্ত প্রয়োজন, যতবার তদন্ত করা প্রয়োজন, যতবার জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তদন্তকারী সংস্থাগুলো তাদের সেই ফলাফলটি পেতে পিছপা হবে না আমরা আশা করি। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে দাবি রাখি আমাদের সহকর্মীদের হত্যার বিচার চেয়ে সেই বিচারটি যেন নিশ্চিত হয়, যেন এর পেছনে যারা জড়িত তাদের চেহারার, তাদের স্বরূপ যেন উন্মোচিত হয়, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের আশিয়ান সিটি রিপোর্টার্স ডায়েরি। সবার জন্য শুভকামনা।